বর্তমান সরকারের মেয়াদ বাকি আরো 2.5 বছর, আর আলোচিত সমালোচিত কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে প্রায় 6 মাস পর। এরই মধ্যে আলোচনা চলছে নির্বাচন কমিশন গঠন নিয়ে, এবং সম্প্রতি 54 জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে সরকারকে আহ্বান করেছেন আইন করে নতুন নির্বাচন কমিশন গঠন করার। কিন্তু আইন এখানে মুখ্য বিষয় নয়, জানিয়ে বিএনপি বলছে যে পার্লামেন্টে আইন পাশ হবে সেই পার্লামেন্টেই তাদের আস্থা নেই। দলটির নেতারা বলছেন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এতে আপত্তি জানিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, দাবি যতই উঠুক, গত 2 দফায় যেভাবে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এবারও সেভাবেই নতুন কমিশন গঠন করে বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন করা হবে। আওয়ামী লীগ নেতারা যখন এমন বক্তব্য দিচ্ছেন, তখন নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে প্রতিহতের ঘোষণা বিএনপির। নির্বাচন ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ চাইলে নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা করবে তারা। ইসি গঠন প্রক্রিয়া ও নির্বাচন নিয়ে কাউকে কোনো হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া হবে না বলেছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। এমন প্রেক্ষাপটে নির্বাচন ঘিরে কি হতে যাচ্ছে সামনে, এই আলোচনায় আজ রাজকাহনে অনলাইনে যুক্ত আছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, আছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, এবং আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। প্রথমে শুরু করতে চাই আজকে প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বক্তব্য নিয়ে। তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই নতুন নির্বাচন কমিশন গঠন করা উচিত। হতে পারে সেটি গত 2টি টার্ম যেভাবে করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেভাবে। ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন, আপনার কাছ থেকে প্রথমে মন্তব্য নিয়ে। আপনারা তো বলছিলেন আইন করবার কথা, এমন একটি পরামর্শ আসলো বর্তমান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে, প্রধান নির্বাচন কমিশনার। ওনার বক্তব্যটা তো আমি শুনিনি, উনি কোনোদিন স্পষ্টভাবে কিছু বললেন না। এইদিকেও আছেন ওইদিকেও আছেন, একটা বক্তব্য দিন যে সকল দলের সাথে আলোচনা করে করা, আলোচনার কাঠামোটা কি হবে সেই কাঠামোটা তুমি বলেননি। আবার অপরদিকে তিনি বললেন যে অন্যরকম ভাবে হতে পারে। এটা তো ওনার বক্তব্যের কোনো মানে সারমর্ম বোঝা আমার পক্ষে খুব ডিফিকাল্ট। আইদার দিস সাইড অর দ্যাট সাইড। ওনার বাকি 6 মাস সময় আছে, নানান সময় নানান বক্তব্য দিয়েছে, কোনটা কিভাবে ধরবো জানি না। একবার বললেন যে এখন ইভিএম হবে তাই আর রাতে ভোট হবে, আবার আরেকজন বললেন যে সারা দেশে যেরকম ইউনিয়ন কাউন্সিল ভোট হয়েছে আমার ইউনিয়নে এরকম হবে না। এইসব কথাবার্তা দিয়ে ওনারা টোটালি কনফিউজ করছেন সবাইকে, রাজনৈতিক দলকে কনফিউজ করছেন, ভোটারদেরকে কনফিউজ করছেন এবং সকলকে কনফিউজ করছেন। এই একটা কম্পারেটিভ স্টাডি যদি আমরা করি এই উপমহাদেশের সব জায়গায়, ভারত ব্যতীত প্রত্যেক জায়গায় কিন্তু এই ইলেকশন কমিশন কিভাবে গঠিত হবে এটা নিয়ে কখনো আলোচনা হয় না। আলোচনা হয় না এই কারণে এটা প্রত্যেকটি দেশের কনস্টিটিউশন মোতাবেক বলা আছে যেখানে আইন তৈরি করবে, এভাবে আইন তৈরি করে বিভিন্ন পর্যায়ে সিলেকশন হয়ে সর্বসম্মতিক্রমে ইলেকশন কমিশন গঠিত হয়। ইলেকশন কমিশন গঠিত হওয়া এত ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্টটা হচ্ছে যে মানুষের যদি আস্থা না থাকে, রাজনৈতিক দলের কথা বাদ দিলাম, আমাদের দেশের রাজনৈতিক দল কাউকে সাপোর্ট করবে, কেউ আসলে ভালো হয়েছে, কেউ বলবে দরকার নেই, বাট ভোটাররা কি বলে গত 2টি নির্বাচনে এবং তার পরবর্তী নির্বাচনগুলোতে যদি নির্মোহভাবে যারা রাজনীতি করেন, রাজনৈতিক বক্তব্য ছাড়া নির্মোহভাবে তারা নিজেরাও জানে কি ধরনের ভোট হয়েছিল, কত পার্সেন্ট লোক ভোট দিয়েছে, এবং এটা খুব পরিষ্কার। শুধু আমরা বলছি না বা দেশের মধ্যে না, এটা বিদেশেও তাই হচ্ছে। এখন একটা সরকার 2টো টার্ম এইভাবে নির্বাচন ছিল, কিন্তু সরকারের অনেক অ্যাচিভমেন্ট আছে, যাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই অ্যাচিভমেন্টের জায়গায় যে একটা উদার রাজনৈতিক পরিবেশ তৈরি করা এবং একটি স্বচ্ছ প্রক্রিয়ায় ডেমোক্রেটিক প্রসেস গুলোকে তৈরি করা, ইনস্টিটিউশন গুলোকে তৈরি করা, সেইখানে কমতি আছে। গত 2 যে ধরনের কমিটি তৈরি হয়েছে, সেই কমিটিটা কিসের উপরে তৈরি হয়েছে? যে কোনো পার্লামেন্ট দ্বারা আইন প্রণয়নের মাধ্যমে তৈরি হয়। পার্লামেন্ট দ্বারা আইন প্রণয়ন হইলে পরে সেটা অনেক স্বচ্ছতা পেত। আমার কোনো আপত্তি নেই যদি সিলেক্ট কমিটি, পার্লামেন্ট মনে করে এই আইনে শুধু সিলেক্ট কমিটি দিয়েই হবে, সরাসরি সিলেক্ট কমিটি দিয়ে, তাহলে সেখানে গণশুনানির দরকার আছে, সেখানে পার্লামেন্টারি কমিটির সায়ের দরকার আছে, তারপরে এটা 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 যাবে প্রেসিডেন্টের কাছে। সেই ধরনের প্রস্তাবনা কিন্তু আমরা যখন ইলেকশন কমিশনে ছিলাম তখন 2011 সালে সরকারকে দেওয়া হয়েছিল, এবং সরকার এখন নীতিগত হয়ে বলেছিল যে হবে।
এটা হয় কি, এখন নির্বাচন কমিশন যে যার মতো যদি গঠন করে, অতীতের যতগুলো নির্বাচন কমিশনের বিশ্লেষণ আমি করি না কেন, কারণ এটার উপরে আমার পিএইচডি করা, করি না কেন, কোন সরকারের সময় সেটা যেই ধরনের সরকারই হোক, নির্বাচন কমিশন গঠন করে সেই নির্বাচন কমিশন ভালো ইলেকশন করতে পারে। তো কাজেই তার কারণ ইনহেরেন্ট উইকনেস, প্লাস যদি নির্বাচন কমিশনে সেই ধরনের লোক না আসে, ডিসিশন মেকার না হয়, ফোর্সফুল লোকজন না হয়, তাহলে পলিটিক্যাল পার্টিও খুব লাভবান হয় না। এই যে কতগুলো নির্বাচন হলো, এত বদনাম গুলো কার হলো? বদনাম হলো পলিটিক্যাল পার্টি। ইলেকশন কমিশন তো বলে না আমি কিছু জানি না, ভালো হয়ে গেছে, আমার কাজ হলো ইলেকশন করানো, কি ভোটার আসলো কিনা আসলো, দ্যাট ইজ নট মাই প্রবলেম, দ্যাট ইজ ভেরি মাচ দেয়ার প্রবলেম। এইসব যদি মানে একটা 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 ইনস্টিটিউশন থেকে এভাবে হয়, আমি আগেই বললাম যে আমরা একটা কম্পারেটিভ স্টাডি যদি করি, সেটা আপনার যতগুলো দেশ আছে সাবকন্টিনেন্টে, আবার বললাম যে এক্সেপ্ট ইন্ডিয়া, যেটা এখন গত 5-7 বছর ইন্ডিয়ান ইলেকশন কমিশনের ওই অবস্থা নাই। ইন্ডিয়ান ডেমোক্রেসিকে বলা হয়েছে কন্ট্রোল ডেমোক্রেসি, এবং সেই সাথে আপনার ইলেকশন কমিশন নিয়ে 5টা রিট হয়েছে। লেটেস্ট একটা রিট সুপ্রিম কোর্টে রয়েছে, সুপ্রিম কোর্ট এখন শুনে দেয় যে কেন আইনের মাধ্যমে ইলেকশন কমিশন গঠিত হবে না, কেন এটা আপনার পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে গঠিত হবে। এবং গত 4-5 ইলেকশন কমিশনের উপরে মানুষের আস্থা হারিয়ে ফেলছে ভারতে। ভারত একটি বড় দেশ, একটি ফেডারেল কান্ট্রি, রাজনৈতিক ঐতিহ্য অনেক পুরানো, এইগুলো করে হয়তো কাটিয়ে যায়। কিন্তু আমাদের মতো দেশে, যেখানে একটি আপনার একক কেন্দ্রিক সরকার, এবং সরকার যেই থাকুন সরকারে, তিনি পাওয়ারফুল, তিনি চিন্তা করেন কিভাবে। ডক্টর সাখাওয়াত হোসেন, আপনারা এখন আইন করবার কথা বলছেন, আপনি বলছেন আইন প্রণয়নের মাধ্যমে হলে মানে সুষ্ঠু নির্বাচন হবে, তার নিশ্চয়তা কি আছে? আর সেই ধরনের লোকজন পাওয়া যায় না বলছেন আপনি, সেই ধরনের লোকজন কি করে পাওয়া সম্ভব? মানে আইন করলে সেই ধরনের লোকজন কি করে খুঁজে পাওয়া যাবে? আপনার কাছে আমি আরেকটু পরে আবার আসছি ডক্টর সাখাওয়াত হোসেন, নিশ্চয়ই আইনের বিষয়ে একটু ব্যাখ্যা করতে, মানে যেই বিবৃতি দেওয়া হচ্ছে সেখানেও যে ভাষাগুলো ব্যবহৃত হয়েছে, একটু ব্যাখ্যা আপনার কাছ থেকে বিস্তারিতই জানতে চাইবো আমি। জনাব আব্দুল সালাম, আপনার কাছ থেকেও একটু প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্য আজকে যেটি নির্বাচন কমিশন গঠন নিয়ে, সেটি নিয়ে বলছেন, আপনারা কি বলবেন? মানে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের পরামর্শে কি আপনারা খুশি হতে পারেন, সন্তুষ্ট হতে পারেন? আপনাকে ধন্যবাদ। এবং আজকের আলোচনায় দুজন বিজ্ঞ আলোচক এখানে আছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকের এই আলোচনা যারা দেখছেন শুনছেন, তাদেরকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ। শোনেন, আমাদের পরিষ্কার কথা যেটা আমরা বলেছি, যেটা আমাদের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার অর্থাৎ এখানে একটা যেটা ক্ষমতার পরিবর্তন হবে নির্বাচনের মধ্যে দিয়ে, মানুষের ভোটের অধিকারটা থাকবে, মানুষ ভোটটা দিবে, এবং তার মধ্যে দিয়ে 5 বছর পর আবার জনগণ জাজ করবে কাকে ক্ষমতায় দিবে কিনা। আজকে সেই নির্বাচনী প্রক্রিয়াটাই তো আজকে নষ্ট করেছে, ধ্বংস করে দিয়েছে আজকে আমি, শুধুমাত্র তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সেটাকে শেষ করে দিয়েছে। এবং এখানে আরেকটা যেটা জিনিস, যেটা পরিষ্কার আমরা বলতে চাই, যে শুধু আওয়ামী লীগ আজকের কোন দলীয় সরকারের অধীনে প্রশাসনের কোন অঙ্গই নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। এটা আজকে প্রমাণিত। কারণ আজকে স্বাভাবিকভাবে যখন আইনে আছে, ব্রিগেডিয়ার সাগর সাহেব আরো আমার ভালো বলতে পারবে, যে আইনে আছে যে নির্বাচন চলাকালীন পুলিশ বলি, প্রশাসন বলি, সবকিছু নির্বাচন কমিশনের অধীনে থাকবে, তার কথা মতো চলবে। কিন্তু আসলে কি তাই হয়? তা তো হয় না। সেই সময় দেখা যায় যে সরকার ক্ষমতায় থাকে, তার কথাই পুলিশ চলে, তার কথাই প্রশাসন চলে, এবং তার কথাই নির্বাচন কমিশন চলে। আমরা তো দেখেছি যে এই নির্বাচন কমিশনার, এই প্রধান নির্বাচন কমিশনার যখন তার একটা মানে স্বতঃস্ফূর্ত একটা কথায় যখন শহীদ জিয়ার পক্ষে সে একটা কথা বলল, পরের দিন নাসিম সাহেব মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন, পরের দিনই তিনি তাকে ধমক দিলেন, দেখেন নাই প্রধান বিচারপতি কোথায় গেছে, কাজে উল্টাপাল্টা কথা বন্ধ করে। অর্থাৎ এটা বলতেছে এইটার জন্যই, যে সেই কারণেই, অর্থাৎ মাথার উপরে যদি একটা দলীয় সরকার বসে থাকে, তাহলে তার অধীনে আপনি নির্বাচন কমিশন, আপনি একটা ফেরেশতাও যদি বসায় দেন, তাহলেও বর্তমান অবস্থায় সে একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। সেই কারণে আমাদের প্রস্তাব হলো এটাই, আজকের
যেহেতু প্রধানমন্ত্রী নির্বাচনের কথা বলছেন, তার দলকে প্রস্তুতি নিতে বলছেন, তাই স্বাভাবিকভাবে দেশও তো প্রস্তুতি নেবে, আমরাও নিব। কাজে নির্বাচনের আগে আমাদের কথা হলো যে যেহেতু গত নির্বাচন আমরা বলেছি এটা কোনো নির্বাচন হয়নি, দিনের ভোট রাত্রে করছে, 30 তারিখের ভোট 29 তারিখে করছে, তারপরেও তো তার সময় শেষ হয়ে যাচ্ছে। কাজে সময় শেষ হওয়ার আগেই অনতিবিলম্বে সকল রাজনৈতিক দল এবং ওই ধরনের যদি আরো যদি পেশাজীবী বুদ্ধিজীবী লোকজন থাকে তাদেরকে নিয়ে বসে আজকে নিরপেক্ষ সরকার হোক, নির্দলীয় সরকার হোক, কেয়ারটেকার সরকার হোক, যে নামেই হোক, তাতে আমাদের কিছু আসে যায় না, কিন্তু অর্থাৎ দলবিহীন নির্দলীয় একটা সরকার আজকে ক্ষমতায় থাকতে হবে। সেইটা আগে ঠিক করতে হবে যে কোন সরকারের অধীনে নির্বাচনটা হবে। জনাব আব্দুল সালাম, তাদের মানে এই সরকারের তাগাদাটা কি? কেন সরকার সেটি করবে? তারা তো সময় ঠিকমতো কাটিয়ে দিচ্ছে, গতবারও কাটিয়ে দিল। এই প্রশ্নটি একটা করি। আর একটা প্রশ্ন করি, আপনার কাছ থেকে শুনবো জনাব আব্দুল সালাম। আর একটা প্রশ্নও করি যে আপনারা দলীয় সরকারের অধীনে, রাজনৈতিক দল রাজনৈতিক দলীয় সরকারের অধীনে বিশ্বাস রাখতে পারেন না, আস্থা রাখতে পারেন না, তো সাধারণ মানুষ রাখবে কেন? মানে তাহলে রাজনৈতিক দলের হাতে আমাদের মানে তাদেরকে সরকার গঠনের ক্ষমতা আমরা কেন দিব যদি আপনারা নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করতে না পারেন? তাহলে আপনাকে বিশ্বাস করি আমরা, আপনি বসেন। কথাটা হলো যেটা যে আমরা কি চাচ্ছি যে আপনি যে ঠিক আছে রাজনৈতিক দলকে বিশ্বাস করেন না, এটার জন্য আমরা আমার কথাটা তো তাই যে আজকে এরশাদ সাহেব ক্ষমতায় ছিল, তার অধীনে ভোট হবে না, এরশাদ সাহেবকে হটানো হয়েছে। তারপরে কি বেগম খালেদা জিয়ার অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না, তাকে আমরা মানি না। তাহলে শেখ হাসিনার অধীনে, যে শেখ হাসিনা আমার নেত্রী 3 বার প্রধানমন্ত্রী ছিল, তাকে একটা সাজানো মামলা আজকে জেলে দিচ্ছেন। আজকে আমার দলের বিরুদ্ধে, দলের মহাসচিবের বিরুদ্ধে আজকের ওই সিটি কর্পোরেশনের ট্রাক করার মামলা সহ শতাধিক মামলা দিচ্ছেন, নেতা কর্মীদেরকে যেভাবে জেলে দিচ্ছেন, তাহলে তার উপরে আমার আস্থাটা কিভাবে থাকবে? কাজে এই জন্যই বলতেছি আজকে বিএনপির পক্ষে না, আজকে আওয়ামী লীগের পক্ষে না, জাতীয় পার্টির পক্ষে না, কারো পক্ষে না। এর জন্য বলতেছি যে আজকে সেই জায়গাটা নির্বাচনটা হতে হবে একটা নিরপেক্ষ, একটা কেয়ারটেকার সরকারের অধীনে, কোন দলীয় সরকারের অধীনে হতে হবে না। বিএনপি সরকারের অধীনে যদি নিরপেক্ষ নির্বাচন না হয়, তাহলে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন মানে নিরপেক্ষ হবে। যে আওয়ামী লীগ আমার নেত্রী জেলে দিয়ে দিচ্ছে, তা আবার আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে, আমি তারে বিশ্বাস করব, আর আপনি আমার নেত্রী বিশ্বাস করবেন না কেন? করবো তাহলে? করার তো কোনো কারণ নাই। তো এই জন্যই বলতেছি, এবং এটা আজকে পরিষ্কার যে দেখেন আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল গত নির্বাচনের আগে তার দলীয় কর্মী সবাই সে বলছে যে এত যে এগুলো করতেছো, যদি দল ক্ষমতায় না আসে তাহলে ও পোটলা গুছায় পর্যন্ত যাইতে পারবে না। আর তার ভাই আজকে পৌরসভার মেয়র, সে আজকে বলছে, সে তো আওয়ামী লীগের মেয়র, আওয়ামী লীগের নেতা, সেখানে সে কি বলছে, যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ পালানোর দরজা খুঁজি পাইতো না। এটা তো তাদের দলের লোকরা বলতেছে। এই জন্যই বলতেছি যে আজকে স্বাভাবিকভাবে যেহেতু একটা নিরপেক্ষ নির্বাচন এখানে হবে না, কেন যায়নি? গতবার আমরা গিয়েছিলাম, যেহেতু আগের নির্বাচনে যায়নি, গতবার নির্বাচনের যে অভিজ্ঞতা আছে আমাদের, সে অভিজ্ঞতাতে আমরা বলেছি, নির্বাচনকালীন বলেছি, আপনাদের টেলিভিশনে বলেছি, নির্বাচনকালীন আমি একটা ক্যান্ডিডেট হিসাবে বলেছি যে আজকে আমি নির্বাচন করার কোনো সুযোগ পাচ্ছি না। আজকে এখানে আমার প্রতিদ্বন্দ্বী মনে হয় আওয়ামী লীগ না, মনে হয় প্রশাসন, মনে হয় পুলিশ। এই অবস্থা না। আমি নির্বাচন কমিশনে গেলাম, যেটা আপনারা দেখিয়েছেন, নির্বাচন কমিশনে আমার 3টা থানার প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে গেলাম, প্রধান নির্বাচন কমিশনের বৈঠক করলাম, নামার পরে আমার একটা থানার প্রেসিডেন্টকে নিয়ে গেল, ওনার কাছে যে আমি নালিশ করলাম, উনি অপারগতা। জি জনাব আব্দুল সালাম, এই খবরগুলো আমরা দেখেছি, সেই সময় এই খবরগুলো আমরা দেখিয়েছি। নির্বাচন যে কি হবে? জি জনাব আব্দুল সালাম, স্পষ্ট জনাব আব্দুল সালাম, ধন্যবাদ আপনাকে। কিন্তু নির্দলীয় নিরপেক্ষ সেই মানুষগুলো কোথায় থেকে পাওয়া যাবে সেই প্রশ্নটা আমি ব্রিগেডিয়ার সাখাওয়াতকেও করছিলাম, কারণ কারোর উপরেই তো কেউ বিশ্বাস রাখে না। মানে 8ম জাতীয় সংসদ নির্বাচনের আগেও এমএস সাইদ কমিশনের উপর বলেছিলেন গোপালগঞ্জের মানুষ তার উপরে আপনারা বিশ্বাস রাখেন না। আমি ডক্টর সেলিম মাহমুদ আপনার কাছ থেকেও একটু জানতে চাই, আপনারা বিশ্বাস করেননি বিএনপিকে, আপনাদের উপর কেন বিশ্বাস করবে? আর আপনারা সেই আইন করবার পক্ষেও মত দিচ্ছেন না, যেটি বিশিষ্ট নাগরিক ডক্টর সাখাওয়াত সহ বিশিষ্ট নাগরিকরা যেই মানে প্রস্তাব রাখছেন সেটিতেও আপনারা খুশি হতে পারছেন না। মানে জনমত, বিএনপির মত মানেন না, বিশিষ্টজনরা যারা বলছেন তাদের কথা পছন্দ হচ্ছে না, একটু কি উপেক্ষিতই হচ্ছে জনমত আপনাদের কাছে? না দেখুন, আমি কথাগুলো মানে বিজ্ঞ দুজনই অত্যন্ত সম্মানিত মানুষ, তাদের কথাগুলো শুনছিলাম, উপলব্ধি করার চেষ্টা করছিলাম। আমি প্রথমে বিএনপি নেতা যিনি, তার কথা ধরেই শুরু করছি যে দেখুন, আমরা কেন তত্ত্বাবধায়ক সরকারের কথা আপনি বলছেন যে
তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া আপনারা নির্বাচনে যাবেন না। আর আমরা কেন সেই ব্যবস্থাটাকে এখন অ্যাকসেপ্ট করছি না, সেটার আমি একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলছি। দেখুন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা অস্বীকার করছি না। আমরাও একসময় 90-এর দশকে আমরাও তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা চেয়েছিলাম, এবং শুধু চাইনি, আমরা আন্দোলনও করেছিলাম। আপনার মনে আছে 1994 সালে স্যার স্টিফেন নিলিয়ানকে পাঠিয়েছিল আপনার কমনওয়েলথ সেক্রেটারিয়েট। তখন আওয়ামী লীগের পক্ষে যে 4 জন তরুণ নেতা কাজ করেছিল আওয়ামী লীগের ওয়ার্কিং পেপারস কাজ নিয়ে, তারপর আরো কিছু বিষয়, সেটাই আমি ছিলাম সর্বকনিষ্ঠ সদস্য। আমি তখন একজন তরুণ আইনজীবী 1994 সালে। তো যেটা বলছিলাম, আমরা ওই সময় চেয়েছিলাম, এখন চাইনি। সে কারণটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা, প্রথমে বলে রাখি, এটা একটা আপদকালীন ব্যবস্থা ছিল। যেহেতু সামরিক শাসন বা সামরিক শাসনের লিগেসি সম্বলিত যে শাসন ব্যবস্থা, সেটাতে যে কিছু সমস্যা হচ্ছিল, তখন আমাদের ডেমোক্রেসির স্ট্রাকচারটা অনেকটা অ্যাডহক বেসিস ছিল। মানে অ্যাডহক ভিত্তিক, এটা করো, এটা করো, এটা করো, অনেকটা পরীক্ষামূলক। তো আমরা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উপর আমরা আস্থা রেখেছিলাম। কিন্তু যখন দেখলাম এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রতিটা টার্নিং পয়েন্টে আপনার ষড়যন্ত্র, কু, এগুলো হচ্ছে। যেমন আমি আপনাকে শুরু করি, 1996 সালের মে মাসে, তখন তত্ত্বাবধায়ক সরকার 30শে মার্চ তত্ত্বাবধায়ক সরকারের আইন পাশ করতে বাধ্য হলো খালেদা জিয়া সরকার, মনে আছে। 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে পার্লামেন্ট সে আইন পাশ করলো। সে বছরের মে মাসে কিন্তু আমাদের সেনানিবাসে এখানে কু, কাউন্টার কুর বিষয় ছিল, মনে আছে আপনার। জেনারেল নাসিম তখন সেটা প্রধান ছিল। সামরিক অভ্যুত্থান হয়েছিল। ঠিক খেয়াল করেন, তারও অলমোস্ট 5 বছর পরে 2001 সালে আরেকটা কু হয়েছিল, সেটা সিভিল কু। মনে আছে যে তত্ত্বাবধায়ক সরকারকে কেন্দ্র করে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র, গ্যাস এক্সপোর্ট আমরা করতে দেইনি বলে যে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছিল, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে আমাদের বিরুদ্ধে কাজে লাগানো হলো। এক কলমের খোঁচায় লতিফুর রহমান সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার পর তিনি কর্মকর্তাদের ছিলেন না, 12 জন সচিব, পুরো পরবর্তীকালে জানা গেল তাদের সাথে বিএনপির একটা যোগ সাজস ছিল, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এই 12 জনকে সচিব করা হলো এবং তাদেরকে দিয়ে পুরো প্রশাসন সাজানো হলো বিএনপির পক্ষে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। তারপরে আরো তারপরে খেয়াল করেন, সেই নির্বাচনে, প্রহসনমূলক নির্বাচনে আমাদেরকে হারানো হলো। তারপরে আমি আসি 2006 সালের 29শে অক্টোবর, একটা কু হয়েছিল। সেই কুটা বিএনপি করেছিল তাদের তদানীন্তন রাষ্ট্রপতিকে দিয়ে। রাষ্ট্রপতি, যেখানে সাংবিধানিক ব্যবস্থা ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, XYZ পর্যন্ত আছে, রাষ্ট্রপতির কোনো অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে তারা গায়ের জোরে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করলো। এটা প্রথম কু। আরেকটা কু হলো, দ্যাট ওয়াজ কু উইদিন দ্য কু, সেটা 111। যখন দেখলো যে এত কিছুর পরেও আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, আওয়ামী লীগের এই জনসমর্থনকে, তখন একটা সেকেন্ড কুটা করলো, কু উইদিন দ্য কু, 111। সেই 111 আপনারা দেখেছেন পরে। এটা কিন্তু সব ঘটনাগুলো কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের, সকল তত্ত্বাবধায়ক সরকারের সময়। ডক্টর সেলিম মাহমুদ, আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে সমালোচনাগুলো করছেন সেটি যদি মেনে নিয়ে আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে তার চেয়ে কি ভালো নির্বাচন 2014-19-এ আপনারা করতে পেরেছেন আওয়ামী লীগ সরকারের অধীনে? আপনারা কি ভালো বলবেন? আপনি আওয়ামী লীগ নেতার বাইরেও একজন শিক্ষক, আইনজীবী, সেইখান থেকেও যদি একটা নিরপেক্ষ অবস্থানও জানতে পারি। একটা বিরতি নিয়ে আসি, ফিরছি রাজকাহনে বিরতির পর। ফিরলাম রাজকাহনে। ডক্টর সেলিম মাহমুদ, যে প্রশ্নটি করছিলাম, যে তত্ত্বাবধায়ক সরকারের অনেক সমালোচনা আছে, সেগুলো থাকা সত্ত্বেও তাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে তার চাইতে কি 14 আর 19-এর নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে যেটা হয়েছে ভালো হয়েছে? একজন একটা নিরপেক্ষ বিশ্লেষণ জানতে চাই। আপনি একজন আইনের শিক্ষক, সেই হিসেবে যদি বলেন, আওয়ামী লীগ নেতা হিসেবে না বলে। আচ্ছা, আমি আপনাকে বলছি, আমি একজন আইনের ছাত্র হিসেবে বলছি, আপনি একজন আইনের শিক্ষক, আইনের অধ্যাপক, সেটা আমি জানি। বিষয়টা হচ্ছে যে, দেখুন, গণতন্ত্রে শর্টকাট কোনো ব্যবস্থা নেই। আজকে আমরা যে আমাদের দেশে গণতন্ত্রের যে স্ট্রাকচার, যে মডালিটি, যে ফিলসফি, সেটা হচ্ছে বেসিক্যালি শতভাগ পশ্চিমা বিশ্বের যে ডেমোক্রেসির মডেল, সেটা আরো স্পেসিফিক্যালি যদি বলি, এটা বেসিক্যালি অ্যাংলো স্যাক্সন মডেল, ওয়েস্টমিনস্টার।
যে এমন একটা জিনিস শত শত বছরের, ইভেন হাজার বছরের সংগ্রাম ইভলিউশনের ফসল হচ্ছে ডেমোক্রেসি বা ওয়েস্টার্ন ডেমোক্রেসি। সেখানে শর্টকাট কোনো ব্যবস্থা নেই। আমাদের রাষ্ট্রের বয়স হচ্ছে মাত্র 50 বছর। এখন আমরা যদি হঠাৎ করে মনে করি মানে কি বলবো, ওভারনাইট আমরা সবকিছু পেয়ে যাবো, যেমন আমেরিকাতে আমাদের যেহেতু ইলেকশন কমিশন এখানে অত্যন্ত নলেজেবল পার্সন, আমার অত্যন্ত সম্মানিত মানুষ, রেসপেক্টেড ডক্টর সাকাত হোসেন আছেন, তিনি জিনিসটা অনুধাবন করবেন যে এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে ইন্ডিপেন্ডেন্ট কমিশন গুলোর যে ইভলিউশন, তাদের যে বিকাশ, তাদের এনফোর্সেবিলিটি। আমি 2011 সালে যুক্তরাষ্ট্রের একটা স্টেটে পাবলিক সার্ভিস কমিশন, মানে এই যে ইন্ডিপেন্ডেন্ট স্টেট লেভেলে কমিশন গুলো আছে, তারা আমাকে বলল যে তাদের যেদিন আমাদের সাথে তাদের মিটিং ছিল, তারা বলল যে তার 2 দিন আগে তারা তাদের সেই কমিশনের 100 বছর উদযাপন করেছে। এখন হচ্ছে কি যে আমরা যে কারণে আমি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আনলাম, যে তত্ত্বাবধায়ক সরকারের যে আপদকালীন ব্যবস্থা। জি, ডক্টর সেলিম মাহমুদ, সেই ব্যাখ্যাটা আমার মনে হয় স্পষ্ট হয়েছে। সেই প্রশ্নটিকে একটু সুনির্দিষ্টভাবে বলবেন, তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে কি আওয়ামী লীগ সরকারের অধীনে যে নির্বাচনগুলো হলো ভালো হলো? না, এখন হচ্ছে কি, শুনেন, আমাদের একটা জায়গা থেকে স্টার্ট করতে হবে। ডেমোক্রেসিকে ইনস্টিটিউশনালাইজ, প্রাতিষ্ঠানিক করার জন্য কিন্তু আমি সারা জীবন আইসিইউ থাকতে পারবো না, সারা জীবন আমি হসপিটালে থাকতে পারবো না। আমাকে কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া যেতে হবে। পৃথিবীর কোথাও এরকম আমাদের এখানে যে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডের জন্য যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আমরা প্র্যাকটিস করেছিলাম, পৃথিবীর কোনো গণতন্ত্রে এটা নেই। পাকিস্তানে একটা টেম্পোরারি মডেল ছিল কয়েক বছরের জন্য, সেখানেও নেই। এখন হচ্ছে কি, আমরা চাই যে গণতন্ত্র আলটিমেটলি ডেমোক্রেসি বলেন বা রুল অফ ল, এটার মানেটা কি? এটা হচ্ছে যে আমার সাথে আপনার ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতেই পারে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে দেয়ার হ্যাজ টু বি কনসেনসাস। আমি মনে করি না যে সব ডিসিশন ইউনিমাস হবে। জি, সেই কনসেনসাসটাই তো কোথাও হচ্ছে না, এবং সেই ডেমোক্রেসিটাই প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেই বারবার জিজ্ঞাসা। ডক্টর সেলিম মাহমুদ, আসছি আপনার কাছে, আবারও আসছি আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। জনাব আব্দুস সালাম, আপনার কাছ থেকেও একটু শুনতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার, যেটি ডক্টর সেলিম মাহমুদ বলছিলেন যে হয়েছিল তো তত্ত্বাবধায়ক সরকার আপদকালীন আওয়ামী লীগের আন্দোলনের প্রেক্ষিতেই, কিন্তু তারপর 2006 সালে তো সেখানে বিতর্কটা বিএনপির সময় সৃষ্টি হলো, সেই রাষ্ট্রপতিকে ক্ষমতায় দেওয়ার পরে, মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার পরে। তো তারপরে যে বাতিল হয়ে গেল, আপনারা 2014 নির্বাচন প্রতিহত করলেন, মানে করার চেষ্টা করলেন, সেটি সফল হলেন না। 2019 নির্বাচনে অংশগ্রহণ করলেন, এখন বলছেন আবার আওয়ামী লীগকে সেটি মেনে নিতে হবে বা সরকারকে মেনে নিতে হবে। কেন মানবে? কোন তাগাদা থেকে মানবে? মানে তাদের দায়টা কোথায়? জনাব আব্দুস সালাম, সেটি কি আপনারা বুঝেছেন? না মানলে আপনারা কি করবেন সেটি কি ঠিক করেছেন? এখানে সেলিম সাহেব যে কথাটা বুঝাতে চাইলেন, অর্থাৎ যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে কু হয়, কাউন্টার কু হয়, তাহলে বিএনপি ক্ষমতায় চলে আসবে বা অন্য কেউ চলে আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। অর্থাৎ তার মানে আওয়ামী লীগের সেফগার্ড হিসাবে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে। উনি প্রধানমন্ত্রী থাকবেন, ওনারা মন্ত্রী থাকবেন, ওনারা এমপি থাকবেন, তারপর একটা নির্বাচন হবে, তাহলে ওনারা সিকিউর, অর্থাৎ ওনাদের সিকিউর থাকার জন্য এই প্রসেসটা রাখতে হবে। আর অন্য কেউ ভোট দিতে পারুক আর না পারুক তাতে কিছু আসে না, এটাতে গণতন্ত্রটা টিকলো। ওনার কাজে এই ব্যাখ্যাটা তো আর সেখানে টিকে না। আর এটা হলো অতীতে ভুল করছে, মনে করেন যে বিএনপি ভুল করছে, তাহলে তারপরে কি এখন আবার আওয়ামী লীগ সেটাকে ভুল করবে? অর্থাৎ এখানে ভুল কেউ করে নাই সেটা তাই বলবো না, বিএনপি ভুল করে না আমি সেটা বলবো না, আওয়ামী লীগ ভুল করছে আমরা এটা বলতেছি। কারণ গণতন্ত্রটা আজকে শুধু আমরা বিএনপির জন্য চাচ্ছি না, আজকে যে ভোটের যে অধিকারটা, মানুষ যে ভোটের প্রতি অনীহা চলে আসতেছে, এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, এটা আওয়ামী লীগের জন্য ক্ষতিকর। এবং ক্ষমতার পালাবদল যে ভোটের মাধ্যমে হবে, আজকের আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থেকে সেটা থেকে দূরে সরাই দিতেছে এবং তারাই কিন্তু ষড়যন্ত্রের কথা বলতেছে। আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলতেছি না। ষড়যন্ত্র তখনই হয় যখন আপনি জোর করে ক্ষমতায় থাকেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রশাসনগুলো, বিভিন্ন অর্গানগুলোকে নিজের মতো দলীয়করণ করে চালাতে চান, অপরের মতামতটাকে চেপে রাখতে চান, তখনই কিন্তু বিদ্রোহ হয়, তখনই কিন্তু অন্য কিছু হয়। কাজে আমরা এই জন্যই বলতেছি যেটাকে সিম্পল ওয়েতে ছেড়ে দেন। যে কথাটা আপনি বললেন, আপনি উপস্থাপন করতে যে মূল্যবান পয়েন্ট বলেছেন, যে এখানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে
ঠিক আছে, ওনারা বলছে ওনাদের সময় তত্ত্বাবধায়ক সরকার এই করছে, আমরা বললাম এই করছি, কিন্তু তারপরও তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে কয়টা নির্বাচন হয়েছে সেই কয়টা নির্বাচন বাংলাদেশে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। এটাই ব্যারোমিটার। কাজে এই ব্যারোমিটারটা ওদের মেনে নিতে অসুবিধাটা কোথায়? যদি তাহলে এটা মেনে নিলেই তো আজকে প্রবলেম থাকে না। জি জি জনাব আব্দুল সালাম, কিন্তু তারা মানবেন না, সেটি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগ এটি মানবে না, সরকার এটি মানবে না। এখন আপনারা কি করবেন? ওনার পৈতৃক সম্পত্তি না, রাষ্ট্রটা তো ওনার দলীয় সম্পত্তি না, রাষ্ট্রটা রাষ্ট্রের, জনগণের। কাজে জনগণ কি চায় আজকে সেটা দেখতে হবে ওনাকে। শোনেন, এই জায়গাটায় তাহলে ফিরে আসি। বেগম খালেদা জিয়া ওনারা বললেন যে সে সময় জামাত আর ওনারা আজকে সেই সময় কেয়ারটেকারের জন্য আন্দোলন করলেন। একবার বলে আওয়ামী লীগ কেয়ারটেকারের জনক, আর জামাত বলে জামাত কেয়ারটেকারের জনক। এখন ওই জনক ওনারা ঠিক করুক, তারপর সেটাকেও তো তারা হত্যা করছে, যেরকম গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করছে। আজকে বলতেছি সেই সময় খালেদা জিয়া এর চেয়ে ভালো নির্বাচন হওয়ার পরেও তিনি জিতছেন, তিনি মন্ত্রী পরিষদ গঠন করছেন, সবকিছু হয়ে গেছে। তিনিও যদি চাইতেন এইভাবে র্যাব পুলিশ দিয়ে প্রশাসনকে ব্যবহার করে তার ক্ষমতা তিনি কন্টিনিউ করতে পারতেন, কিন্তু তিনি এই কারণে বললাম, আপনি এখন অন্যভাবে যেভাবে দেখেন, কিন্তু তিনি আওয়ামী লীগের একটা প্রবল আন্দোলনের মুখে সেই সময় আমরা ক্ষমতা থেকে সরে যেতে দেখেছি। জনাব আব্দুল সালাম, আমি একটু ডক্টর সাখাওয়াত হোসেনকেও শুনি, এক মিনিট, এক লাইনে শেষ করুন। আপনি আপনারটা বললে হবে না, আমারটা সরে যাওয়া হয়নি। তিনি নিজে ক্ষমতা ছাড়ছেন, তিনি নিজে কেয়ারটেকার গভর্নমেন্টের বিল আনছেন, বিল আইনা তারপরে নির্বাচন দিচ্ছেন, সেই নির্বাচনে তিনি বিরোধী দলে যায় বসছেন। কাজে এখানে অন্য কোনো বিষয় না। এটাই হলো এটা পরবর্তী পর্যায়ে, যেটা 2013-14 সালে সেই সময় আজকের প্রধানমন্ত্রী বলছিল যে দরকার হলে আরেকটা নির্বাচন হবে, কিন্তু আর নির্বাচন কিন্তু আর হয় না। এই যে আমরা জানি। জনাব আব্দুল সালাম, আপনাকে ধন্যবাদ। জনাব সালাম, আমি ডক্টর সাখাওয়াতকে একটু শুনবো। জনাব সালাম, আপনাকে ধন্যবাদ। মানে না মানলে কি করবেন এটি একটু জানতে চাইছিলাম। আন্দোলনের কোনো রূপরেখা আপনাদের হয়েছে কিনা সেটিও একটু জানতে চাইছিলাম, যে উত্তরটা আমরা জানতে পারি না আসলে। ডক্টর সাখাওয়াত, আগের প্রশ্নে ফেরার আগে এই অংশে খুব ছোট করে এটি একটু বলবেন যে তত্ত্বাবধায়ক সরকার কি সমাধান আর আমরা ভাবতে পারি? ব্রিগেডিয়ার সাখাওয়াত। আমি আরেকবার করবেন প্রশ্নটা, কারণ আমি জি নিশ্চয়ই ডক্টর সাখাওয়াত, আমি জানতে চাইছিলাম যে আগে একটা প্রশ্ন করেছিলাম, সেটাতে আমি পরের অংশে আপনার কাছে ফিরবো। এই অংশে একটু ছোট করে এটি বলবেন, যদি আপনি বলেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আবার আলোচনা হচ্ছে, এটি কি এই সময় কোনো সমাধান হতে পারে? আপনি সেটি বলবেন। দেখুন, আমি তত্ত্বাবধায়ক সরকার বলেন আর যে ধরনের ইভেন সিটিং সরকারও তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, এটা ডিপেন্ড করবে কয়েকটি বিষয়ের উপর, যতটুকু আমি মনে করি। যেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, যে তারা বিশ্বে যে ধরনের অগ্রগতির মধ্যে আছেন সেই আরো কিছু যে বাংলাদেশের ভাবমূর্তি একটা প্রপার ইলেকট্রাল ডেমোক্রেসির মধ্যে থাকবে কি থাকবেন না, সব রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার 5 জন লোক বসে তাতে কিছু আসবে যাবে না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইলেকশনটা করার যেই সরকারই থাকুক, সেই সরকারের যদি সদিচ্ছা হয় যে আমি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাবো, তাহলে কিন্তু কোনো তত্ত্বাবধায়ক সরকার বা অন্য কোনো সরকার দরকার হয় না। এখন সেই ধরনের কালচার আমাদের দেশে গড়ে উঠেছে কিনা আমরা শুধু বলি, আশা করি ডক্টর সালিম সাহেব মাইন্ড করবেন না। 50 years অনেক সময়, 50টি বছর অনেক সময়। 3 বছর লেগেছিল একটা ডেমোক্রেটিক কালচার তৈরি করতে ইন্ডিয়া, জাস্ট আফটার ইলেকশন। পাকিস্তান পারেনি, পাকিস্তান 70 বছর সঠিক করতে পারেনি। কিন্তু সেটা কথা নয়, আমাদের যে ডেমোক্রেটিক কালচারটা ছিল, এই জন্য মুক্তিযুদ্ধটা হয়েছিল, যে মানুষের ভোট এবং ভোট দ্বারা নির্বাচিত সরকার। কাজে আমাদের ডেমোক্রেটিক যে প্রসেসটা আপনি কথা বলছেন, এখানে আমি মনে করি না, আমার স্টাডি বলো না যে খুব একটা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে। আর একটা বিরতিতে যেতে হবে। ডক্টর সাখাওয়াত, আপনার কাছে আমি ফিরবো। যে সদিচ্ছার কথা বলছেন, আবার আপনারা আইনের প্রস্তাব করেছেন, আইন করে কি সদিচ্ছার বিষয়টা নিশ্চিত করা যায়? নিরপেক্ষ, নির্দলীয়, গ্রহণযোগ্য, সৎ ব্যক্তি, তাদের সংজ্ঞাটা কিরকম হবে, কিভাবে তাদেরকে পাওয়া যায়, সেটি তো বড় প্রশ্ন, সবসময় আপনাদের কাছে জিজ্ঞাসিত হয়। ফিরছে বিরতির পরে রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর সাখাওয়াত হোসেন, যেই প্রশ্নটি করছিলাম, নির্দলীয়, নিরপেক্ষ, গ্রহণযোগ্য সবার কাছে ব্যক্তি পাবেন কোথায়, এই প্রশ্নটি করতে চাই। দেখুন, পাওয়ার অনেকগুলো প্রসেস আছে। যেটা আমরা রেকমেন্ড করেছিলাম সেটা ছিল 3 স্তরে
আপনার প্রাপ্ত নামগুলো বিচার বিশ্লেষণ করা প্রাথমিক পর্যায়ে, তারপরে সেকেন্ড হচ্ছে যে সেকেন্ড পর্যায়ে শর্টলিস্ট করে, প্রাথমিক পর্যায় থেকে শর্টলিস্ট করে আপনার পার্লামেন্টের কমিটির মাধ্যমে আলোচনা করে, সেই পার্লামেন্টের কমিটিতে সব দলের উপস্থিতি থাকবে, সেখানে আলোচনা করার পরে ফাইনাল নামটা যাবে প্রেসিডেন্টের কাছে। তা এখন ব্যাপার হলো যে বাংলাদেশে কি আপনি 100% একেবারে নির্দলীয় লোক পাবেন? তা পাবেন না, কিন্তু যারা থাকবেন তারা কোনো দলের প্রতি অনুরাগ থাকলেও সেটা কাজের জায়গায় নিয়ে আসবেন না। আর লাস্ট কথা যেটা বলি, আপনার হাতে সময় নেই, ইলেকশন কমিশন কেন স্বচ্ছ হতে হবে? এটা ইলেকশন কমিশন ইজ নট অনলি ফর পলিটিক্যাল পার্টিস। কোন পার্টি কি মনে করলো ওটা নয়, ভোটাররা কি মনে করলো, ভোটাররা তাদের উপরে আস্থা রাখতে পারলো কি পারলো না। ইলেকশন কমিশনের উপর যদি আস্থা না থাকে তাহলে বেস্ট ইলেকশন হলেও সেটা পিপল উইল নট এগ্রি টু দ্যাট। একটা ইলেকশন কমিশন যদি বলে আমার কোনো দায়িত্ব নেই ভোটারদেরকে নিয়ে আসা, সেই ভোটারদের কিভাবে আস্থা ইলেকশন কমিশন পাবে? শুরুর থেকেই যদি ইলেকশন কমিশন আস্থাহীনতা ভোগে, যে এনাদেরকে ওনারা তৈরি করেছেন, তাহলে সেই ইলেকশন কমিশন। ডক্টর সাখাওয়াত হোসেন, ধন্যবাদ আপনাকে। এই আস্থা ফেরানোর আলোচনাটা মনে হয় অনেক বড়, এবং রাষ্ট্রপতি সবশেষ সিদ্ধান্ত নেবেন আবার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেই বা পরামর্শক্রমেই, সংবিধান অনুযায়ী তাই বলে, তাহলে তো সেই আমি আপনার সাথে এগ্রি করলাম না, কারণ যখন একটা পলিটিক্যাল প্রসেসে এটা পার্লামেন্টে যাবে, পার্লামেন্ট উইল বি দ্য লাস্ট সিদ্ধান্ত নেওয়া। রাষ্ট্রপতি শুধু নিয়োগ দেবেন, এই অল্প সময় সেটা আপনাকে এক্সপ্লেন করতে পারলাম না। জি, আমার মনে হয় তবুও মোটামুটি স্পষ্ট হয়েছে। ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন। জনাব আব্দুল সালাম, নির্বাচনের ভবিষ্যৎ কি দেখেন? এক মিনিটে আমি ডক্টর সেলিম মাহমুদের কাছ থেকে একই জিনিস শুনবো। জনাব আব্দুল সালাম। নির্বাচনের ভবিষ্যৎ তো অবশ্যই আমরা দেখি, কারণ এবং আওয়ামী লীগেরও দেখা উচিত, কারণ নির্বাচনের মাধ্যমে একটা সরকারের পরিবর্তন হবে, নতুন সরকার আসবে, এটাকে এই মন মানসিকতায় মেনে নিতে হবে এবং আমাকে জোর করে ক্ষমতায় থাকতেই হবে। সেই কারণে ওনারা ছাড়া বাংলাদেশ আর ভালো কেউ নাই, স্বচ্ছ কেউ নাই, বা জাতিসংঘের পরামর্শ দিতে চাইলে সেটাও মানা যাবে না। আগে ওনাদের মানা গেছে যখন বিএনপি ক্ষমতায় ছিল। এই যে একদমই, এটা দিয়ে তো বললাম যে একদমই হয়ে পৃথিবীর ইতিহাসে অনেক ডেমোক্রেটিক গভর্নমেন্ট পরবর্তী পর্যায়ে স্বেচ্ছাচার হয়েছে, স্বৈরাচার, ডিক্টেটর হয়েছে। ওনারা কিন্তু আজকের ওই পর্যায়ে চলে গেছেন। আজকের গণতন্ত্রটাকে ওনারা কবর দিতে গিয়েছেন, আজকে ভোটের অধিকারটাকে আজকে শেষ করে দিয়েছেন। আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আজকে তারা দলীয়করণের মাধ্যমে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে আজকে এখানে সারা দেশ আজকে বিভক্ত, সবকিছু আজকে বিভক্ত। আজকে বিভিন্ন পেশাজীবী বিভক্ত, সাংবাদিক বিভক্ত, আজকে সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, অর্থাৎ কোথাও আজকে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এই প্রতিষ্ঠানগুলোকে তারা সব বিভক্ত করে দিয়েছে। এটা কারোর জন্যই মঙ্গলজনক না, কারোর জন্যই মঙ্গলজনক না। যদি আমরা রাজনীতিতে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, পার্লামেন্টে আজকে বর্ষিয়ান নেতা তোফায়েল ভাই আজকে কি বলেছেন, সেখানে জাতীয় পার্টির নেতা ফিরোজ রশিদ আজকে কি বলেছেন, আজকে সেগুলো চিন্তা করা দরকার। ধন্যবাদ জনাব আব্দুল সালাম, আপনাকে ধন্যবাদ। ডক্টর সেলিম মাহমুদ, সেগুলো আজকে চিন্তা করা দরকার। জনাব আব্দুল সালাম, ধন্যবাদ আপনাকে। এক মিনিট পাবো ডক্টর সেলিম মাহমুদকে আমি 1 মিনিট সময় দিই। বসতেই হবে, বসে সমাধান বের করতে হবে। ধন্যবাদ। যে জিনিসটা হচ্ছে যে আমি বলি যে পৃথিবীর সব দেশেই কিন্তু গণতন্ত্রের সংকট আছে এবং থাকবে। ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিতেও কিন্তু যারা অপোজিশনে থাকে, বিভিন্ন রাজনৈতিক দল, তাদেরও কিন্তু নানা গ্রিভেন্স থাকে। এখন একটা বিষয় আপনি খেয়াল করেন, তা জনাব সালাম সাহেব যে কথাগুলো বলছেন, সেটা পৃথিবীর সব দেশেই, যখনই আমি একটা খেলা খেলবো, একটা গেম যেখানে হবে, প্লে যেখানে হবে, সেখানে কেউ না কেউ তো গেইনার এবং লুজার হবে। তো বিষয়টা হচ্ছে যে ডেমোক্রেসির যে সংকট, সেটা সেই সংকটের কথা শুধু মানে যেটাকে আমরা উন্নয়নশীল বিশ্ব বলি সেখানেও না, ইভেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও। ইয়াসি মং নামে একজন যিনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত, তিনি বলেছেন পৃথিবীতে এই মুহূর্তে 67 কান্ট্রিজ, 67টা দেশে কিন্তু গণতন্ত্রের সংকট রয়েছে এবং ডেমোক্রেসি। ডক্টর সেলিম মাহমুদ, সেই সংকট কাটাতে কি করণীয় সেটি নিয়ে নিশ্চয়ই আপনাদেরকে আবারও একদিন আলোচনায় পাবো। ধন্যবাদ ডক্টর সেলিম মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আব্দুল সালাম এবং ব্রিগেডিয়ার ডক্টর সাখাওয়াত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ, এবং দর্শক ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ সাথে থাকবার জন্য।